নমস্কার। এই মুহূর্তে শীতের প্রথম সকালে আমরা বসেছি পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টার বাংলা মাইনর সিলেবাসের একটি অন্যতম ইউনিট, তোমাদের থার্ড ইউনিট, যেখানে আছে বাংলা কাব্য ও কবিতা। আর সেই বাংলা কাব্য ও কবিতা থেকে আমরা আজকে আলোচনা করব বিখ্যাত ছড়াকার এবং কাব্যকার কবি ঈশ্বরগুপ্ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নয়, কিন্তু ঈশ্বরগুপ্ত। আমরা অনেক কবি এবং কাব্যকারকে আমরা দেখেছি একটা চিরাচরিত ধারার মধ্যে তাদের আলোচনা কাব্য এবং কবিতা। কিন্তু আমরা আজকে যে কবিকে নিয়ে আলোচনা করছি, তিনি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী একজন কাব্যকার। ভিন্নধর্মী বলছে এই কারণে, যিনি চিরাচরিত প্রথার মধ্যে, রীতির মধ্যে না থেকে সেই রীতির বাইরে গিয়ে সদর্ভে তিনি ইংরেজদের বিরুদ্ধে এবং আমাদের মতন বাঙালিয়ানাদের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করেছেন ব্যঙ্গাত্মক, শ্লেষ প্রভৃতি শব্দ চয়নের মধ্যে দিয়ে। সেই কারণে আমরা কখনো কখনো এ কবিকে পাকাল মাছের কবি বলে থাকি, আবার বলে থাকি যুগ সন্ধিক্ষণের কবি। নিশ্চয়ই বুঝতে পারছো কাকে নিয়ে আমরা আলোচনা করছি, সেটা নিশ্চয়ই আমরা বলবো। আর সেই বলার আগে এই আলোচনার পরে যারা তোমরা নতুন আমাদের চ্যানেলে এসেছো, শিশের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে, যে চ্যানেলে 17টি কলেজের ছাত্রছাত্রীরা এই পরিবারের সাথে যুক্ত আছে, আশা করছি তোমরাও আমাদের এই বৃহৎ পরিবারের সাথে যুক্ত থাকবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো সেই কবি হলেন যুগ সন্ধিক্ষণের কবি, বলছিলাম পাকাল মাছের কবি বলছিলাম, সেই কবি হলেন ঈশ্বরগুপ্ত। এই ঈশ্বরগুপ্তের ছড়াগুলো অতি ব্যঙ্গ বিদ্রুপের মধ্যে তুলে ধরা হয়েছে। সদর্ভে তিনি এই কবিতাগুলো লিখেছেন ইংরেজদের আমলে, যেটা বলা খুব দুঃসাধ্য ব্যাপার ছিল। তিনি বলছেন, আগের ছুরিগুলো ছিল ভালো, ব্রত ধর্ম করত সবে, একা বেতন এসে শেষ করেছে, আর কি তাদের তেমন পাবে। আবার আমরা যে ধর্মতলার যে মনুমেন্টটা আছে, সেই মনুমেন্টের ওই আবার জায়গাটা নিয়েও তিনি লিখেছেন। কি লিখেছেন? ধর্মতলা ধর্মহীন গোহত্যার দাম, ধর্মতলা ধর্মহীন গোহত্যার ধাম। আবার ইংরেজদের বিরুদ্ধে বলছে, ধন্য বোতলবাসী, ধন্য লাল জল, ধন্য ধন্য বিলাতি সভ্যতা সকল। এই ধরনের অসংখ্য ছড়া আছে, যা তৎকালীন আমাদের যে কলকাতা বাবু সমাজ এবং ইংরেজদেরকে বিদ্ধ করেছিল। সেই কবিকে নিয়ে আমরা আজকে এই শীতের প্রথম সকালে আমাদের শেষের কবিতা পাঠ কেন্দ্রের মধ্যে দিয়ে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে আজকের দিনের ভাবনা আমরা তুলে ধরব। তো আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে কবি ঈশ্বরগুপ্ত 1812 থেকে 1859 পর্যন্ত তিনি বাংলা কাব্য কবিতার আঙিনায় অবস্থান করেছিলেন। আসলে এ কবি হলেন একজন যুগ সন্ধিক্ষণের কবি, আর তিনিই বাংলা কাব্য সাহিত্যে এই যুগ সন্ধিক্ষণের কবি হিসাবে তিনি পরিচিত। যিনি একদিকে যখন ভারতচন্দ্র শেষ হচ্ছে, ভারতচন্দ্রের আমল সাহিত্য শেষ হচ্ছে, আবার আধুনিকতা শুরু হচ্ছে, ঠিক সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে অবস্থান করে সাহিত্যের আঙিনায় থেকে তিনি তার কাব্য কবিতাগুলি একের পর এক প্রকাশ করলেন, যা তৎকালীন সমাজে মানুষের মানসিকতার ভিতকে তিনি নড়িয়ে দিতে পেরেছিলেন। আর সেখানে আমরা দেখি লোক জীবনের চিত্রায়ন, অর্থাৎ সমগ্র কাব্যে, ঈশ্বরগুপ্তের সমগ্র কাব্যে আমরা যে আমাদের যে লোক জীবন, যে সমাজ, সেই সমাজ কিন্তু তিনি সুন্দরভাবে চিত্রায়িত করেছেন। তাই তার কবিতার প্রধান বৈশিষ্ট্য হলো সমাজ সচেতনতা। শুধু তাই নয়, সমাজ সচেতনতা আসবে যখনই তার বাস্তব বোধ থাকবে, আর বাস্তবতা থেকে, এই বাস্তব মাটি থেকে তিনি তথ্য সংগ্রহ করে নিয়ে যা দেখেছেন তাই তিনি তার কাব্য এবং কবিতায় স্থান দিলেন। শুধু তাই নয়, তৎকালীন সমাজে যে বাবু সমাজের যে ভণ্ডামি, যে দুর্নীতি, কোনো কিছুই তার চোখের থেকে এড়িয়ে যায়নি। সেখানে তিনি ব্যঙ্গ বিদ্রুপ শ্লেষের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন। আসলে সমাজে যত অসঙ্গতি ছিল,
সব অসঙ্গতি কিন্তু তার কাব্য কবিতায় স্থান পেয়েছে। আর সেখানে সেই ব্যঙ্গ বিদ্রুপে আমরা তার কবিতায় দেখি, ভাতৃভাব ভাবি মনে, ভাতৃভাব ভাবি মনে এক ঠাই ভালো, ভাতৃভাব ভাবি মনে এক ঠাই ভালো, যার আছে যতনে করি পরীক্ষা আঁখি। এই ধরনের নানান ছড়া ব্যঙ্গ বিদ্রুপের মধ্য দিয়ে রক্ষণশীল সমাজকে তিনি বিদ্রুপ করেছিলেন। তাই তিনি বলতে পেরেছিলেন আমাদের এদেশের নারী সমাজকে কি বলেছিলেন, এই যে বেতন সাহেব আসার আগেই কিন্তু তিনি বাঙালি নারী সমাজকে যেভাবে দেখেছিলেন, কিভাবে দেখেছিলেন, যে আগে ছুরিগুলো ছিল ভালো, ব্রত ধর্ম করত সবে। অর্থাৎ বেতন সাহেব আসার আগে আমাদের গ্রাম বাংলার মেয়েরা সন্ধ্যাবেলা তুলসী তলায় প্রদীপ দিত, কিন্তু বেতন সাহেব আসার পরে সেই মেয়েগুলো কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেল। তাই তিনি বলছেন, আগের ছুরিগুলো ছিল ভালো, ব্রত ধর্ম করত সবে, একা বেতুন এসে শেষ করেছে, আর কি তাদের তেমন পাবে? এখন নারীরা, মেয়েরা, বাংলার মেয়েরা কি করছে, শাড়ি ছেড়ে গ্রাউন্ড পরছে জিন্স। আর এটা কবি কিন্তু ভালো মেনে নেননি, কারণ এখান থেকে কিন্তু আমাদের বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির রীতি ধারা প্রভাব সব কিছু মুছে যেতে চলেছে আমাদের এই ইংরেজ অর্থাৎ বেতন সাহেব আসার পরপরই কিন্তু বাংলায় এমন ঘটনা ঘটে গেছে। আসলে ঈশ্বরগুপ্তের কবিতায় আমরা পাই পান্তা ভাত, পাই ফুল ফল পাখি, এমনকি টিকটিকির মতো তুচ্ছ প্রাণীও তার কাব্য কবিতায় স্থান পেয়েছেন। সেই কারণেতে আমরা আলোচনা শুরুতে যেটা বলছিলাম, তাই তাকে আমরা পাকাল মাছের কবি বা লৌকিক কবি বলে অভিহিত করি। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি তিনি প্রবলভাবে সমাজ সচেতন কবি ছিলেন। তাই তার কবিতায় আমরা দেখতে পাই সমাজপ্রীতি। আর সেই সমাজপ্রীতিতে আমরা দেখছি যে ঈশ্বরগুপ্তের কবিতায় প্রবল যে সমাজপ্রীতি, শুধু তাই নয়, হিন্দু ধর্মীয় যে ঐতিহ্য প্রীতি তার কাব্য কবিতায় কিন্তু প্রবলভাবে প্রকাশ পেয়েছে। আর সেই প্রকাশ পাওয়ার ফলে দেশের যে অতীত গৌরব ছিল, যে ধর্মের প্রতি মানুষের যে অনুরাগ ছিল, সেই অনুরাগ কিন্তু তার কাব্য কবিতায় স্থান পেয়েছে। শুধু তাই নয়, তার কবিতায় আছে মাতৃভাষা, স্বদেশের প্রতি জয়গান। অর্থাৎ কোনো কিছু তার কাব্য কবিতায় কিন্তু এড়িয়ে যায়নি। আর সেখানে দেখছি ঈশ্বরগুপ্তর কবিতায় বাংলা এবং স্বদেশের প্রতি যে গৌরব, যে প্রেম, যে অনুভূতি, যে অভিব্যক্তি, তা উচ্চ পর্যায়ের সাথে প্রকাশ করেছেন তিনি মাতৃভাষা। আর সেই প্রকাশে আমরা মাতৃভাষা নামক যে কবিতাটা আছে কবি ঈশ্বরগুপ্তের, সেখানে আমরা দেখতে পাই, মিছে আর কেন বলো এবেই চলবে, মিছে আর কেন বলো এবেই চলবে, নিজের ভাষা আর শিখে কি বা ফল। এক সাংঘাতিকভাবে শ্লেষ ব্যঙ্গাত্মক মধ্য দিয়ে কিন্তু তিনি তার ছড়াগুলি, তার কবিতাগুলি কিন্তু উপস্থাপিত করেছেন। আসলে আমরা আলোচনা শুরুতে বলছিলাম ভারতচন্দ্রের কাব্যজীবন যেখানে শেষ হয়েছে, ঈশ্বরগুপ্তের কাব্যজীবন কিন্তু সেখান থেকে শুরু হয়েছে। যার ফলে কবি ঈশ্বরগুপ্তকে আমরা বলছি যে সেতু বন্ধনকারী কবি। অর্থাৎ ভারতচন্দ্রের কাব্য কবিতা যেখানে শেষ হয়েছে এবং আধুনিকতা যেখানে শুরু হচ্ছে, সেই মাঝখানে দাঁড়িয়ে, দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে তিনি কিন্তু এই কাব্য কবিতাগুলি রচনা করছেন। সেই কারণে কিন্তু আমরা কবি ঈশ্বরগুপ্তকে আমরা বলছি যুগ সন্ধিক্ষণের কবি। আর যুগ সন্ধিক্ষণের কবি হিসাবে তার কাব্যে আমরা পাচ্ছি নানান শ্লেষাত্মক শব্দ, পাচ্ছি মঙ্গল কাব্যের যে আখ্যানধর্মী যে ছন্দ, সে ছন্দ কিন্তু আমরা এই ঈশ্বরগুপ্তের কবিতায় আমরা দেখতে পাই। তাই তাকে আমরা বলছি যে তিনি ছিলেন প্রাচীন শেষ কবি এবং শেষ কবিতার প্রথম গুরু। তিনি প্রাচীন শেষ কবি এবং শেষ কবিতার প্রথম গুরু কবি ঈশ্বরগুপ্ত। আর শেষ যুগের কবি হয়ে এবং প্রথম কবিতার গুরু হিসাবে
তার কবিতায় আমরা পাচ্ছি পুরাতন পূর্বাভাস। আসলে ঈশ্বরগুপ্ত সর্বপ্রথম তার কবিতায়, কাব্যে সাধারণ মানুষের জীবন, সমাজ জীবন, বাস্তবতা, রাজনীতি সব কিছুকে স্থান দিয়ে তিনি তার কাব্য কবিতায় উপস্থাপিত করেছেন, যা পরবর্তীকালে মাইকেল মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী এবং রবীন্দ্রনাথের কাব্যে তার ভাবনা কিন্তু পূর্ণভাবে প্রকাশিত হয়েছে। তবে এর পাশাপাশি তার কাব্য কবিতার মধ্যে কিন্তু একটা সাংবাদিকতার একটা স্পর্শ কিন্তু আমরা চরমভাবে পেয়ে থাকি। কারণ এই সাংবাদিকতা ও সাহিত্য সংরক্ষণে ঈশ্বরগুপ্তের যে জীবন অনস্বীকার্য। সেখানে তিনি সাহিত্যিক পত্রিকায় বহুলোক প্রসাদ তিনি বিতরণ করেছেন এবং গবেষণার একটা গুরুত্বপূর্ণ ফল বলে আমরা মনে করতে পারি। তাই পরিশেষে আমরা যেভাবে শেষ করব, ঈশ্বরগুপ্ত কবিতা আমাদেরকে অনেক ক্ষেত্রে ভারাক্রান্ত করে তুলতে পারে, কারণ তার কবিতার ভাষা, শব্দ একটা শিশাত্মক, অমার্জিত বলে আমাদের মনে হতে পারে। আর এই অমার্জিত কারণে আমাদের মনকে কখনো কখনো কিন্তু একটু ভারাক্রান্ত করে তুলতে পারে। আর ভারাক্রান্ত করে তুললেও কিন্তু তিনি কিন্তু নবজাগরণের কবি, অর্থাৎ কাব্য কবিতার মধ্যে তিনি এনেছিলেন আধুনিকতার একটা ঢেউ, যে ঢেউ পরবর্তীকালে বিহারীলাল চক্রবর্তী, মধুসূদন দত্ত এবং রবীন্দ্রনাথের কাব্যে কিন্তু তার ছোঁয়া স্পর্শ আমরা দেখতে পাই। আর দেখতে পাই এই কারণে তার মধ্যে ছিল প্রবল বাস্তবতা বোধ। আর এই বাস্তবতা বোধের মধ্যে তার লেখার মধ্যে, তার কাব্য কবিতার মধ্যে আছে আগুনের স্ফুলিঙ্গ। আর আগুনের স্ফুলিঙ্গ থাকার কারণে তাকে বাংলা সাহিত্যে একজন অসাধারণ কবি হিসাবে, শান্তির কবি হিসাবে তাকে আমরা তুলে ধরতে পারি। আর এখানেই কবির পরম কৃতিত্ব। আর সেই কৃতিত্বে আজও মানুষের হৃদয়ে তিনি এখনো পর্যন্ত রয়ে গেছেন। তাই শেষ যে ছড়াটা বলে আমরা শেষ করব, রাতে মশা দিনে মাছি এই নিয়ে বেঁচে আছি। এটাই ঈশ্বরগুপ্তের একটা ছড়া। নমস্কার। বিকেলবেলা এখান থেকে